দেখ, আজকে তোদের যে গ্রুপ সি এর যে টোটাল পার্টটা আছে সেটা আজকে আমরা ক্লিয়ার করতে চলেছি। তো বই থেকেই করাচ্ছি। তো যেখান থেকে যেটা করাচ্ছি সেটা শুধু তোরা দাগ দিয়ে নে বা দেখে নে বা খাতায় লিখে রাখতে পারিস। তো তোদের সবটা লাগবে না, মানে যেই চ্যাপ্টারগুলো আছে দাদা সবটাই কি লাগবে না, সবটা তোদের লাগবে না। জাস্ট যেখানটা বলে আছিস সেখানটা তোরা মন দিয়ে শুনে নে বা দেখে নে, সেখানটুকুই ওই পোর্শনগুলো লাগবে। বেশিরভাগ তোদের এই সমস্ত কোশ্চেনগুলো তোদের এমসিকিউতে আসতে পারে, বা কোনো যদি বড় কোশ্চেন আসে তাহলে সেটাও কিন্তু পার্টে পার্টে আসবে। ওকে, দেখ ফার্স্ট হচ্ছে মোশন অফ রোটেশন, চ্যাপ্টার নাম্বার 21 থেকে যেটা আছে। তখন থেকে যদি দেখতে যাস, ফার্স্টেই আমাদের আসবে একটা এমসিকিউ আমাদের আসে যে ওয়ান রেভলিউশন পার মিনিট সমান কত র্যাট পার মিনিট। সেটা হচ্ছে 2 পাই র্যাট পার মিনিট। আর যখন সেটা এন রেভলিউশন, একটা দেখ, রেভলিউশন মানে আমরা কি বুঝি। দেখ, একটা যখন আমাদের পাক খাবে, রেভলিউশনের ক্ষেত্রে দেখ, একটা ব্যক্তি ধর এখান থেকে আমার যাত্রা শুরু করলো, এ তখন টোটাল একটা গোটা পাক খেয়ে যখন এখানেই ফিরে চলে এলো, তাহলে সেটাকে আমরা বলবো ওয়ান রেভলিউশন। এন রেভলিউশন পার মিনিটের ক্ষেত্রে খাবার ফর্মুলা আসবে 2 পাই এন র্যাট পার মিনিট। আর অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে ওমেগা সমান আমরা কি জানি না, 2 পাই এন র্যাট পার মিনিট। এবার সেই র্যাট পার মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করতে আস, তাহলে সেখানে কিন্তু আমাকে 60 দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে। ওকে, এইটা একটা তোদের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ হিসাবে কিন্তু আসতে পারে। ওকে, আমাদের মেন যে টার্ম কটা আছে সেটা হচ্ছে ফার্স্ট আসবে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। না দাদা, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি? দেখ, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ এ বডি অ্যান্ড ইজ এক্সপ্রেড ইন আরপিএম। আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট। কি বলছে দাদা, একটু বলে দাও, ভালো করে বুঝতে পারলাম না। দেখ, একটা যে কোনো বডি, যে কোনো একটা বডি বা যে কোনো একটা বস্তুর তার কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটছে, কতটা হারে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটছে সেইটাই। এবং এটাকে, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, বা ইউনিটটা হচ্ছে আরপিএম, রেভলিউশন পার মিনিট। বা আমরা বলতে পারি মিনিট না বলতে গেলে এটাকে আমরা, তোরা বলতে পারিস যে রেডিয়ান পার সেকেন্ড, দুটো হবে তোরা বলতে পারিস। ঠিক আছে, আর কি বলেছে না, ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই ওমেগা। ওমেগা দ্বারা এটাকে সাধারণত আমরা এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে বলে থাকি। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি না, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড ইজ এক্সপ্রেস ইন রেডিয়ান পার সেকেন্ড। না, আমাদের যে ওই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা একটা বডির কতটা হারে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। দেখ, এই যে কটা টার্ম তোরা এখন জেনে আসছিস, এই টার্মগুলো দেখবি যে খুব একটা অপরের সাথে কিন্তু লিঙ্ক আছে, কিন্তু কখনো এটা গুলিয়ে যাবি না। তোদের বেসিক্যালি সমস্যাটা কোথায় হবে যে এর ইউনিটটা কি, যেমন অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে যেমন আরপিএম, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে যখন অ্যাক্সেলারেশনে আসবি তখন কিন্তু পার সেকেন্ডে আমার চলে আসবে এবং সেকেন্ড স্কোয়ার। তাহলে সেখান থেকে র্যাট পার সেকেন্ড স্কোয়ার। এবার তো তোরা বলি দাদা এখানে সেকেন্ডের স্কোয়ারটা কেন আসছে। দেখ, তোদেরকে আগেই বলেছিলাম কেন আমার এই অ্যাক্সেলারেশন বা ত্বরণের ক্ষেত্রে আমার দুবার সেকেন্ডটা কেন আসে। না, একবার বেগের জন্য আসছে, আর একবার হচ্ছে বেগ পরিবর্তনের হারের জন্য। ওই জন্য হচ্ছে দুবার এখানে আমার সেকেন্ডটা ইউজ করছি। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনকে কী দ্বারা ডিনোট করা হয়, না এটাকে আলফা দ্বারা ডিনোট এরা করছে। আর ইট মে বি কনস্ট্যান্ট অর ভেরিয়েবল। হয় অ্যাক্সিলারেশনটা একটা কনস্ট্যান্ট বেগে যাবে, কিংবা একটা ভেরিয়েবল হয়। কোনো জায়গায় দেখা গেল একটা টাইমে 5, তারপর কি হতো 15, বা দেখা গেল 12, 13, 14, বা ধর একটা জায়গায় 12 এলো, তারপর হঠাৎ 20 চলে এলো, তারপর 20 থেকে আবার ধর 15 চলে এলো। কনস্ট্যান্ট ভাবে যেতে পারে বা এটা ভ্যারিস করতে পারে। ওকে, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা কি না, ইট ইজ দ্য টোটাল অ্যাঙ্গেল থ্রু হুইচ এ বডি হ্যাজ রোটেড অ্যান্ড ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই থিটা। একটা বডি যে কতটা পরিমাণ যে রোটেট করছে, তার যে সেন্ট্রাল বরাবর যে সেন্টারে যেটা আছে, তার যে অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, থিটাটা ডিনোট করা হয়। আর ম্যাথামেটিক্যালি যদি তুই এটা বলতে চাস, একটা যে বডি রোটেটিং উইথ এ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেখ ইন টি সেকেন্ড, যদি টি সেকেন্ড সময় নিয়ে ঘোরে তাহলে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান লিখতে পারি, থিটার সমান লিখতে পারি ওমেগা ইন্টু টি। ওকে, এই একটা ফর্মুলা এখান থেকে তোদের আসে। দেখ, এখান থেকে মেনলি তোদের ফর্মুলাগুলো থেকে জেনে রাখতে হবে, এবং ওই ফর্মুলা থেকে কীভাবে আমাদের ম্যাথগুলো আসছে সেগুলো কিন্তু জেনে রাখবি। তোদেরকে এখান থেকে কোশ্চেন দিতে পারে, কোশ্চেন দিতেই পারে যে ধর এমসিকিউর ক্ষেত্রে দিয়ে দিল যে আরপিএম কার ইউনিট, বা র্যাট পার সেকেন্ড স্কোয়ার কার ইউনিট, বা এখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থেকে একটা শর্ট নোটস দিতেই পারে অবশ্যই। নেক্সট চলে আসবি সূত্রতে। তোদের এই যে প্রমাণগুলো কি করে আসছে এগুলো তোদের লাগে না। দেখ, কোনটার ক্ষেত্রে কি বলা হয় একটু জেনে নে। দেখ, ইনিশিয়াল ভেলোসিটির ক্ষেত্রে লিনিয়ার মোশনের জন্য আমরা ইউ দিই, আর অ্যাঙ্গুলার মোশনের জন্য আমরা
ওমেগা সাফিক্সে জিরো। দেখ আমরা যখন একটা পড়েছিলাম যে লিনিয়ার মোশন তোদেরকে যখন পড়েছিলাম সেক্ষেত্রে তোদেরকে একটা ফর্মুলা পড়েছিলাম এবং তাদের আলাদা আলাদা নোটেশন ছিল। অ্যাঙ্গুলার মোশনে যখন আসবো সেই ক্ষেত্রে কিন্তু এদের একটা আলাদা আলাদা মানে নোটেশন আসবে এবং সেই অনুযায়ী কিন্তু ফর্মুলা আসবে। ফর্মুলার স্ট্রাকচার একই থাকবে, মানে প্যাটার্ন তোদের একই থাকবে, বাট ওদের যে নোটেশনগুলো আছে সেগুলো কিন্তু আলাদা। ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা বলবো ওমেগা জিরো দিয়ে, ফাইনাল ভেলোসিটিকে বলবো ওমেগা, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনকে বলবো আলফা, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাট এখানে যে আমরা যে টোটাল ডিস্টেন্সের ট্রাভেলটা করেছিলাম ওখানে আমরা লিনিয়ার মোশনে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এস, এই ক্ষেত্রে আমরা বলবো থিটা, ঠিক আছে। এবং সেই অনুযায়ী দেখ আমার যে ফর্মুলাগুলো ছিল যে ফাইনাল ভেলোসিটির ক্ষেত্রে আর ডিস্টেন্স ট্রাভেলসের ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি, তারপর ডিফারেন্সের ফর্মুলা ভেলোসিটি, এদের যে ফর্মুলা ছিল যে ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এই দেখ সেম প্যাটার্নেরই আছে আমার এই ফর্মুলাগুলো ক্রিয়েট হয়েছে, বাট এদের যে কি আমার যে নোটেশনগুলো সেগুলো কিন্তু আলাদা। আদারওয়াইজ যে পুরো যে স্ট্রাকচার আছে আমার প্যাটার্ন সেটা কিন্তু আমার সেম থাকবে, ঠিক আছে, শুধু লিখেছে অন্যভাবে। দাদা একটা অঙ্ক দেখিয়ে দাও কীভাবে আসছে। শুধু এই যে স্ট্রাকচারগুলো আছে কখন গোলাবি না, তোদেরকে বলে দেবে যে কি কখন কি অ্যাপ্লাই করবি, না তোদেরকে বলে দেওয়া থাকবে যেটা অ্যাঙ্গুলার মোশনে থাকবে না লিনিয়ার মোশনে থাকবে, সেটা কিন্তু আমার উল্লেখ করা থাকবে। ওকে, দেখ ফার্স্টলি দেখ এ ফ্লাই হুইল স্টার্টস ফ্রম এ রেস্ট অ্যান্ড রিভলভস উইথ অ্যান অ্যাক্সিলারেশন 0.5 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। এই যে র্যাড পার সেকেন্ড স্কোয়ার যখনই তোদের চলে এলো তার মানে আমাকে এটা কি বুঝে নিতে হবে, না এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আমাকে বলে দিয়েছে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলে দিচ্ছে কত, না 0.5 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম। এবার বলেছে হোয়াট উইল বি ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আফটার 10 সেকেন্ড। আমার আফটার 10 সেকেন্ড পরে এর আমাকে কি বের করতে বলেছে, না অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আমাকে এই দুটো জিনিস কিন্তু আমাকে বের করতে বলেছে, কিন্তু আমাকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এবার দেখ আমাকে, আমরা কি জানি অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার ফর্মুলা কি ছিল, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি আমাদের বের করার যে ফর্মুলা ছিল, যদি আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে সেখানে ফর্মুলা ছিল ভি সমান ইউ প্লাস এটি, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে কি আসবে, না ওমেগা ইজ ইকাল টু ওমেগা সাফিক্স জিরো প্লাস এটি। এবং আমরা এটাকে অ্যাঙ্গুলার মোশন কী করে বুঝলাম, না দেখ এখানে ইউনিটটা বলে দিয়েছে রে, ইউনিট বলে দিয়েছে দেখ র্যাড পার সেকেন্ড স্কোয়ার, ওখানে বুঝে গেছি। প্লাস আমাকে এখানে বের করতে বলেছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটির ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, না লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেমন তোরা ফর্মুলা পেয়েছিলি যে ভি সমান ইউ প্লাস এটি, এই ক্ষেত্রে তোদেরকে এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে ওমেগা ইজ ইকাল টু ওমেগা সিক্স জিরো প্লাস এটি। এইট সরি ওটা এটি নয়, ওটা আলফা টি, একটু ভুল বললাম। তাহলে দেখ ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা জিরো ইজ ইকাল টু জিরো, কারণ কি এই যে হুইলটা স্টার্ট করেছে, ফ্লাই হুইলটা যে স্টার্ট করেছে আমার কি রেস্ট থেকে স্টার্ট করেছে, ওই জন্য কি ইনিশিয়াল ভেলোসিটি আমার জিরো। ব্যাকেটে লিখে দিবি যে বিকজ ইট স্টার্টস ফ্রম রেস্ট, এই যে তুই জিরোটা দিচ্ছিস কোথাও তো আমার উল্লেখ করে দেয় না যে কোশ্চেনে যে কেন আমি জিরোটা লিখলাম, কারণ কি না এই যে ফ্লাই হুইলটা স্টার্ট করেছি কি আমরা রেস্ট কন্ডিশন থেকে স্টার্ট করেছি, ওই জন্য আমি এখানে জিরো রেখেছি। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা সমান কত বলে দিচ্ছে, না 0.5 র্যাড পার সেকেন্ড স্কোয়ার টাইম ইজ টি ইজ ইকাল টু 10 সেকেন্ড। ফর্মুলা কি জানি, না ফর্মুলা আমরা জানি যে ওমেগা ইজ ইকাল টু ওমেগা সাব জিরো প্লাস আলফা টি, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এইখান থেকে দেখ আমার কি কি মান দেওয়া আছে, না অলরেডি ওমেগা জিরোর মান দেওয়া আছে, আলফার মান দিয়েছে, টি মান দিয়েছে, আমাকে ওমেগাটা বের করতে হবে। আরে বের করার অসুবিধা কি আছে, তাহলে ওমেগার সাফিক্স জিরো মান কত রে জিরো, জিরো প্লাস এবার আলফার মান কত 0.5, টি এর মান হচ্ছে কত 10। অ্যান্সার কত আসছে, না অ্যান্সার আমার আসছে 5। ইউনিট কি আসবে, দেখ অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে আমার ইউনিটটা আমরা কি পড়েছিলাম, না দাদা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম রেভলিউশন পার মিনিট পড়েছিলাম, বা এটাকে আমরা বলতে পারি র্যাড পার সেকেন্ডে, ঠিক আছে। অঙ্ক ক্লিয়ার ফার্স্টেরটা। তাহলে দেখ এটা বেরোলো আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, আচ্ছা এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বেরোলো ইউনিটটা আমার আসবে আরপিএমে আসবে, হ্যাঁ ওকে। এখানে এরা লিখেছে দেখছি র্যাড পার সেকেন্ডে, র্যাড পার সেকেন্ডও করতে পারিস বা আরপিএম করতে পারিস অ্যাজ ইউর উইস। নেক্সট চলে আসবে কি, নেক্সট আমাকে কি বের করতে বলেছে, না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কী করে বের করবো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা ইজ আমাদের বের করা ফর্মুলা ছিল যে লিনিয়ার মোশনে আমার ডিস্টেন্স ট্রাভেলের ফর্মুলা ছিল যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এইখানে ক্ষেত্রে কি, না আমার যে ডিস্টেন্স ট্রাভেলসটা হয়েছে সেটা আমাকে থিটা দ্বারা ডিনোট করেছে, এবং থিটা ইজ ইকাল টু কি ওমেগা জিরো টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে দেখ এইখান থেকে জাস্ট আমি ওই ফর্মুলার মানগুলো বসিয়ে দেবো, আর তাছাড়া আর কিচ্ছু নাই। প্রত্যেকটা ভ্যালু দিয়ে আছে, মানগুলো বসিয়ে দিয়েছি, করে আমার থিটার মানটা পেয়েছে কত 25 র্যাড। ওকে বল
এটা ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পারলি? এরকম তোদের ছোটোখাটো অঙ্কই দেবে, ঠিক আছে? এইরকম তোদের জাস্ট এই কটা তোদের বলতে পারিস এই সূত্রগুলো আর এই কটা সংজ্ঞা এবং এই ছোটোখাটো কটা ম্যাথ দেবে তোদের। এইখান থেকে বেশি ভাস্ট তোদের কিছু অঙ্ক কিন্তু দেবে না, ওকে? এবার যদি তোরা সালের কিছু কোশ্চেন পাস যে এরকম কিছু একটা দাদা একটু দিয়েছে, তাহলে আমাকে তোরা বলে রাখিস যে দাদা এই একটা অঙ্ক দিচ্ছি, দেখিয়ে দেবো, ঠিক আছে? আদারওয়াইজ তোদের কিন্তু জেনারেলি তোদের কিন্তু পরীক্ষায় এইসব মানে ফার্স্ট এরপরে যে অঙ্কগুলো আছে একটু টাফের আছে বলতে গেলে, তো সেইগুলো কিন্তু দেয় না। টাফ নয়, ইজি আছে, বাট ওগুলো তোদের সাধারণত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেয় না, ঠিক আছে? নেক্সট চলে আয়। এটা একটা গেল। 8 নম্বর কোশ্চেন বলতে তোর কি আসবে রে? হয় এরকম একটা ম্যাথ দিয়ে দিল, আর এই অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের একটা স্বর্ণস টাইপে দিয়ে দিল, দিয়ে আদার্স কোনো একটা কোশ্চেন ঢুকে দিল। তোদের গ্রুপ সি থেকে কম্বাইন করেই একটা কোশ্চেন আসবে। অনেকগুলো চ্যাপ্টার আছে এখানে, মেকানিক্স থেকে ছড়ি ছিটি আছে। কি বলছিস বল? দেখ তোদের এই ইউনিট থেকে বলতে গেলে একটু ভুল বলা হবে, কারণ বলছিস দেখ কারণ কি, দেখ তোদের এই গ্রুপ সি আছে, এই গ্রুপ সি থেকেই তোদের কি কোশ্চেনগুলো দেখে, এবার কোশ্চেনগুলো দেয় এবং সেগুলো কি হয় বলতো পার্টে পার্টে দেয়। এখান থেকে এত দিলো, ওখান থেকে এত দিলো, বাট এক্স্যাক্টলি যে কোনখান থেকে কত নাম্বার দেবে সেটা কিন্তু একটু বলা একটু টাফের আছে। হ্যাঁ হ্যাঁ, তুই বলতে পারিস যে এমসিকিউ থেকে এগুলো কিন্তু বেশি আসে, কিন্তু হ্যাঁ এই গ্রুপ সিটা এমসিকিউ থেকে, যে গ্রুপ সির যে পার্টটা আছে তোদের সিলেবাস অনুযায়ী এমসিকিউতে কিন্তু বিরাট আছে, এটা কিন্তু মানতে হবে। নেক্সট তোরা চলে আয়। মানে এই যে প্রতিটা চ্যাপ্টারগুলো মেকানিক্সের চারিদিকে ছড়ি ছিটিয়ে আছে, ওই জন্য হচ্ছে যেখানে আমার যতটুকু লাগবে শুধু ততটুকুই তোকে বলে দিচ্ছি। এটা একটা পার্ট গেল। নেক্সট তোরা চলে আয় লজ অফ মোশনে, চ্যাপ্টার নাম্বার 24 যদি তোরা পিডিএফে যাস। আদারওয়াইজ তোদের যে নতুন যে বইটা আছে যে আর এস কর্মীর বইটা, সেখানে হচ্ছে তোর চ্যাপ্টার নাম্বার 22-তে আছে। আই থিঙ্ক পেজ নাম্বার 422 না কত একটা হবে, ঠিক আছে, যদি তোরা বইটা দেখিস। আর দেখ এখানে দেখ তোদেরকে কটা টার্ম আমাদের ফার্স্ট ইয়ার আমরা জেনে এসেছিলাম, যে যখন তোকে মেকানিক্স পড়েছিলাম, যে মাস কি, ওয়েট কি, মোমেন্টাম, ফোর্স, এই কটা জিনিস, ফোর্স, ইনার্সিয়া, এই কটা টার্ম তোদেরকে আছে, এগুলো একটু জেনে রাখিস। বা এগুলো কি তোদেরকে প্রথমেই তোদের বলে দিচ্ছিলাম, ঠিক আছে? এগুলোকে আমি আর আলোচনা করছি না, যেখানটুকু দরকার সেখানটুকু বলে দিচ্ছি। রিজিড বডি কি, এটা তোরা জানিস। যেখানটা দরকার সেখানটায় আয়। হচ্ছে কি না, নিউটনস লজ অফ মোশন। হ্যাঁ নিউটনস লস এবারেও আছে, পড়তে হয়, প্রতিবারই থাকে। আমাদের যে তিনটে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটে লই পড়তে হয়। ফার্স্ট ল কি, বাংলায় বলছি একটু শুনে নে। দেখ আমরা প্রথম লটা সবাই জানি, যে দেখ একটা বস্তুকে যদি বাইরের থেকে বল প্রয়োগ করা হয় তবেই সে গতিশীল হবে, আদারওয়াইজ নয়। মানে কি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি তাকে বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, আর গতিশীল বস্তু চিরকাল আমাদের কি সরলরেখা বরাবর চলতে থাকবে যদি তাকে বাইরে থেকে কোনো ফোর্স আমার যদি না বল প্রয়োগ করা হয়। এবার এবার কি বলছে এখানে, এভরি বডি কন্টিনিউস ইন ইটস স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন ইন স্টেট লাইন আনলেস ইট ইজ অ্যাক্ট আপন বাই সাম এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে? এটা যদি ফার্স্ট ল গেল। সেকেন্ড ল কি, সেকেন্ড ল কি ছিল আমাদের দাদা? না দেখ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমার বলটা যেদিকে প্রয়োগ হবে ভরবেগের পরিবর্তন, মানে এই বস্তুর যে ভরবেগের পরিবর্তনটাও কিন্তু আমার সেই দিকেই ঘটবে। The rate of change of momentum is directly proportional to the impressed force and takes place in the same direction in which the force act. এই কথাটাই বলেছি। আর থার্ড লটা আমরা সবাই জানি, যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এটা আমরা সবাই জেনেছিলাম। এবার নিউটন ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কি কি জানি, যে নিউটন এই লটাকে আমরা কি জানি, যে ল অফ ইনার্সিয়া আমরা বলে থাকি, যেগুলো তোরা অলরেডি সেকেন্ড সেমিস্টারে কি তোরা এগুলো পড়ে এসেছিলি, মানে ফিজিক্সে তোরা এগুলো পড়ে এসেছিলি, মানে সরি এটা সেকেন্ড সেমিস্টার পড়া ভুলে পাই তো, ফার্স্ট সেমিস্টারে তোরা এগুলো পড়ে এসেছিলি, ঠিক আছে? সেকেন্ড ফার্স্ট ল থেকে কি পাচ্ছিস, তারপর সেকেন্ড ল থেকে কি পাচ্ছিস। দেখ ফার্স্ট ল থেকে আমরা কি পাই না বলের ধারণা, সেকেন্ড ল থেকে কি পাই না জাড্ডের ধারণা পাই, ঠিক আছে? সেকেন্ড ল অফ মোশন, এখান থেকে আমরা ফর্মুলা কি ছিল না, এপি ইজিক্যাল টু এম এ পেয়েছি, ওকে? এবারে নেক্সট তোরা চলে আসবি, নেক্সট আমরা একটা অঙ্কতে চলে আসবো, এগুলো তো থেকে জেনারেলি লাগে না আর, এগুলো জাস্ট তো ফার্স্ট থিওরি। নেক্সট তোরা চলে আয় অঙ্কতে। দেখ বলেছি কি, এ বডি হ্যাজ 50 কেজি মাস অন দ্য আর্থ। একটা বডি বলে দিচ্ছে যার বডি মানে ধর এম ইজিক্যাল টু কত বলেছি, গিভেন ডেটা এম ইজিক্যাল টু বলেছে আমরা কত, 50 কেজি, ঠিক আছে, খুব ভালো কথা। ফাইন্ড ইটস ওয়েটস,
ওয়েট এ অন দ্য আর্থ, আমাকে এর মানটা আমাকে কি বলেছে বের করতে হবে। আর্থ হোয়ার জি ইজ ইকাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মানটা আমাকে বলে দিয়েছে। যদি জি এর মান না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা আমাকে মনে রাখতে হয়। ওকে, এটা কি হচ্ছে না, হচ্ছে অ্যাক্সেলারেশন আমার হচ্ছে গ্র্যাভিটি অন আর্থ। আরেকটা কি বা বি, আরেকটা বলেছে অন দ্য মুন। আরেকটা সেকেন্ড আমাকে কি পার্টে বলে দিয়েছে দেখ, আমাকে বলে দিচ্ছে কি অন দ্য মুনের ক্ষেত্রে কি বলছে, হয় জি ইজ ইকাল টু কত বলে দিয়েছে, জি ইজ ইকাল টু মুনের ক্ষেত্রে দেখ প্রথমটা কি ছিল আর্থের ক্ষেত্রে, আমাকে ওয়েটটা বের করতে বলেছে। ফার্স্ট কেস কন্ডিশন কি বলেছে, অন দ্য আর্থ হোয়ার জি ইজ ইকাল টু 9.8, মানে এটা হচ্ছে আর্থের ক্ষেত্রে জি এর মান ভ্যালু বলে দিয়েছে। সেকেন্ডে বলেছে আমাকে ওয়েটটা বের করতে হয় চাঁদেতে। মুনের ক্ষেত্রে আমাকে কত বলে দিয়েছে, এম জি সাফিক্স এম লিখছি, সেক্ষেত্রে জি এর মান কত বলে দিয়েছে 1.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একটা বের করতে বলেছে ওয়েটটা, যেটা হচ্ছে সানে মানে সূর্যতে আমার কত হবে, ঠিক আছে। সেখানে আমার গ্র্যাভিটি বলে দিয়েছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমার বলে দিয়েছে 270 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে মাস এম বলে দিয়েছে, আমাকে বের করতে বলেছে ওয়েটটা বের করতে বলে দিয়েছে, আর এখানে কি বলে দিয়েছে অ্যাক্সেলারেশন বলে দিয়েছে। আমরা জানি তো রে এ পি ইজিক্যাল টু এম ইন্টু এ, এখানে অ্যাক্সেলারেশন ক্ষেত্রে আমি কি বলেছি না, আমাকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলে দিয়েছিস, তাহলে জি। তাহলে এই ক্ষেত্রে জাস্ট এম ইন্টু জি প্রত্যেকটা টার্মে করে করে যাবো এবং পেয়ে পেয়ে যাবো। দেখ ফার্স্টে কি আর্থের ক্ষেত্রে, আর্থের জন্য কি দেখ আমার মাস সেম থাকবে, শুধু কি আমার এই যে গ্র্যাভিটিটা আমার আর্থের ক্ষেত্রে কত বলেছে না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটা আমি বসিয়ে দেবো। তাহলে এই ওয়ান আমার কত, সেটা আমি পেয়ে গেছি কত 490 নিউটন। তারপর কি আসবো, তারপর আমি চাঁদের কথা ভাববো, চাঁদেদের কত পাচ্ছি দেখ, সেক্ষেত্রে জি এম এর ভ্যালু বসাবি, এফ টু এর ভ্যালু পেয়ে গেলি 85 নিউটন, চাঁদেদের তাহলে ওইটা পেয়ে গেলাম। লাস্ট সর্বশেষে হচ্ছে সূর্যতে, সূর্যতে বা মানটা বের করার জন্য দেখবে জি এর মানটা আমার সূর্যতে কত, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর মান 270 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই মানটা এখানে বসিয়েছি, দিয়ে আমার ওয়েটটা বডির ওয়েটটা পেয়েছে 13.5। ওকে, এত নিউটন আমার ওয়েটটা পেয়েছে। ইজি অঙ্ক, এটা বুঝতে পেরেছিস, একদম ইজি এগুলো। কিরে অঙ্কটা বুঝতে পেরেছিস, যারা ক্লাসে আছিস, ইজি তো, ব্যাস। চ আর একটা কি অঙ্ক পড়ছি একটু দেখে নেওয়া যাক। দেখ এ বডি অফ মাস আমাকে বলেছে কত, এম ইজ ইকাল টু 7.5 কেজি, ভালো কথা, ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 1.2 মিটার পার সেকেন্ড। মানে আমাকে ভেলোসিটি দেখ, আমাকে ইনিশিয়াল ভেলোসিটি কত বলে দিয়েছে 1.2 মিটার পার সেকেন্ড, ফোর্স বলে দিয়েছে 15 নিউটন, ঠিক আছে খুব ভালো কথা। এভেলো মান বলে দিয়েছে কত না 15 নিউটন বলে দিয়েছে। অ্যাপ্লাইড অন এ বডি ডিটারমাইন ইটস ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, মানে টি ইজ ইকাল টু 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড পরে আমাকে ভেলোসিটিটা বের করতে হয়। আচ্ছা ভেলোসিটি বের করতে বলেছে তো খুব ভালো কথা। এবারে দেখ আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ভেলোসিটিটাকে আমরা অনেকভাবে বের করতে পারি, ঠিক আছে। এবার এই যে ভেলোসিটিটা আছে, এই যে ভেলোসিটিটা আছে, আমরা ফর্মুলা কি জানি না, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। তাহলে কি আসছে না, দেখ আমার কিন্তু এই যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, আমরা দেখ টি এর ভ্যালু জানি, ইউ এর ভ্যালু জানি, এর ভ্যালু কি আমি জানি না। আরে বাবা এফ সমান আমরা কি জানি না, এফ সমান আমরা জানি এম ইন্টু এ বা এ এম টু এম। এখান থেকে দেখ এর ভ্যালুটা বের কর না রে, তাহলে এ সমান কি এফ বাই এম, দেখ সেটাই কিন্তু এখানে করেছে। তাহলে এ ইজ ইকাল টু কত এফ বাই এম, এফ এর ভ্যালু কত না, এফ এর ভ্যালু তো 15 নিউটন, এম এর ভ্যালু কত 7.5। তাহলে সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেল না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাকে বের করতে বলেছে ভেলোসিটি কত, ভেলোসিটি অফ দ্য বডি আফটার 2 সেকেন্ড, সেখানে টি এর ভ্যালুটা বসিয়ে দে, এর ভ্যালু জানি ইউ এর ভ্যালু জানি, সেখান থেকে দেখ যে ভ্যালুটা সেটা আমার এসে কত না 5.2 মিটার পার সেকেন্ড। ওকে, এইরকমই তোদের ছোটোখাটো কয়েকটা অঙ্ক দেবে, বেশি কিছু ডিফিকাল্টিস নাই, ইজিলি এগুলো আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা পারে গেল। তোদের জাস্ট মেনলি ধর এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে এরকম একটা ছোটোখাটো দুটো অঙ্ক দেবে, আর তোদের যে এই নিউটনের যে কটা তিনটে ল, এই তিনটে ল হলো দিলেও দিতে পারে, ঠিক আছে। নেক্সট চলে চলে কোলিশন অফ ইলাস্টিক বডিজ, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 27। আর যদি তোরা আর এস কুড়ি বইটা যাস সেখানে হয়তো যে নিউ এডিশন আছে সেখানে হয়তো 25 নাম্বার চ্যাপ্টার হবে, ঠিক আছে। দেখ কোনখানটা লাগবে সেখানে তোরা চলে আয়, যেখানটা মেন আমার লাগে, লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, মানে কি রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, যদি তোরা বাংলায় বলিস, যেটা তোরা ফার্স্ট সেমিস্টারে তোরা পড়ে এসছিস। দেখ কি বলেছে,
না দ্য টোটাল মোমেন্টাম অফ টু বডিজ রিমেন কনস্ট্যান্ট আফটার দেয়ার কলিশন অর এনি আদার মিউচুয়াল অ্যাকশন। কি বলছে, ধর এখানে আমার দুটো বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু ধর আমার u1 আর একটা হচ্ছে u2 বেগে আমার যাচ্ছিল এইদিকে। কোনো মুহূর্তে ধর একটা টাইমে দুটো বস্তুর মধ্যে আমার কলিশন ঘটলো, তাহলে সেই কলিশন ঘটার পর আমার প্রথম বস্তুটা আমার v1 বেগ নিয়ে যাবে, অগ্রসর হবে, দ্বিতীয় বস্তুটা হচ্ছে আমার v2 বেগ নিয়ে কিন্তু আমার অগ্রসর হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মূল ফান্ডা। সূত্র কি যে বলেছিল, না সূত্র আমাদেরকে বলে দিয়েছিল যে m1 u1 ইজিক্যাল প্লাস m2 u2 ইজিক্যাল টু m1 প্লাস m1 v1 প্লাস m2 v2। যেখানে m1টা কি না মাস অফ দ্য ফার্স্ট বডি, m2টা কি হচ্ছে, m2টা হচ্ছে আমার মাস অফ দ্য সেকেন্ড বডি, u1 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ফার্স্ট বডি, v1 হচ্ছে ফার্স্ট ভেলোসিটি অফ দ্য ফার্স্ট বডি, আর আদার যে কনস্ট্যান্টগুলো আছে যে u2 আর v2 গুলো সেটা হচ্ছে আমার সেকেন্ড বডির ক্ষেত্রে। ওকে, এইখানটাই তোদের লাগে যে আমার কোনটার ক্ষেত্রে কি বলা হয়, তোরা এরপর চলে অঙ্কটা দেয়। এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম এবং এই সূত্রটা লিখে দিস, আর কোনটায় কি বলে জাস্ট ব্যাখ্যা করে দিস। বাদ বাকি এটা তোদের কিন্তু আসে না, এই যে পার্টটা এটা তোদের জেনারেলি তোদের আসে না, ঠিক আছে। আর টাইপস অফ কলিশন কি, একটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট ইম্প্যাক্ট। কোনো কোনো ক্ষেত্রে এই যে কলিশনটা হয় আমার কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট হয়, মানে কি, এই যে ডাইরেক্ট ইম্প্যাক্টটা কেন বলছি আর ইনডাইরেক্ট ইম্প্যাক্টটা কেন বলছি, তোদের যে অঙ্কগুলো আসবে এই যে লিনিয়ার, এই যে লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এই ক্ষেত্রে সমস্ত অঙ্কগুলো কিন্তু তোদের কিন্তু ডাইরেক্ট কলিশন থেকেই আসবে, ঠিক আছে। একটা অঙ্ক দেখে নে তাহলে কিন্তু ধারণাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখ, ফার্স্ট অঙ্ক সূত্র কিন্তু আমার একটাই থাকবে, ওই যে সূত্রটা তোদেরকে দেখালাম। বলেছে এ বল অফ মাস 1 kg মুভিং উইথ এ ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড। দেখ একটা একটা করে করি। এ বল অফ মাস 1 kg, মানে দেখ ফার্স্টে আমাকে m1 বলে দিচ্ছি কত, 1 kg, ঠিক আছে, এটা আমি জানতে পারলাম। ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড করা সেকেন্ড, তাহলে কি ইনিশিয়াল ভেলোসিটি বা আমরা যে u1 জানি, u1 ইজ ইকাল টু কত, 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে কি বলেছে, আমার নেক্সট যে বলটা আছে তার ওইটা আমাকে বলে দিয়েছে কত, যে m2 ইজ ইকাল টু কত, 2 kg। দ্য ফার্স্ট বল আফটার, আমার দেখ এই যে প্রথম যে বলটা আছে এখানে কি বলে দিয়েছে, না ইম্প্যাক্ট করার পর বা কলিশন হওয়ার পর রেস্ট কন্ডিশনে চলে এসছে। যদি রেস্ট কন্ডিশনে চলে আসে সেকেন্ড বডিটা, মানে যে বলটা আমার হলো যে রেস্ট কন্ডিশনে আসে, তাহলে কি আমার প্রথম বলটা হলো তাহলে u2, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার জিরো এসে গেল, কারণ কি আমার রেস্ট কন্ডিশনে চলে এসে, ওই জন্য কিন্তু জিরো। বলেছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বল, আমাকে সেকেন্ড যে বলটা ছিল তার আমাকে কি বলেছে না ভেলোসিটিটা আমাকে বের করতে বলেছে। তাহলে বের করি। দেখ আমাকে v2 ধরে নিচ্ছে কি না ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বল আফটার ইম্প্যাক্ট। আমরা এখান থেকে যে v2টা জানি, সেকেন্ড বল আফটার ইম্প্যাক্ট, আর কি বলেছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ওটা কি একটু পরে আসছি, আগে যেটা ফার্স্ট টার্মটা আমরা ক্লিয়ার করে নিই, মানে কি v2টা আমাদেরকে বের করতে বলেছে। না আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে জানি যে m1u1 প্লাস m2u2 ইজ ইকাল টু m1v1 প্লাস m2v2। এখান থেকে দেখ প্রত্যেকটার মান জানি, সে সবকটা মান এখানে বসেছি। সেখান থেকে দেখ এম এর ভ্যালু কত 1, e1 এ কত 2, m2 হচ্ছে 2, u2 হচ্ছে 0, কারণ কি দেখ আমরা কিন্তু আফটার কলিশনের পর সেই বলটা কিন্তু জিরোতে চলেছে, রেস্টে চলেছে, ওই জন্য কি জিরো। m1 এর ভ্যালু v1 এর ভ্যালু এখানে বসবে, কারণ দেখ যেহেতু রেস্টে চলে আসছে ওর v1 এর ভ্যালুটা কিন্তু আমার জিরো চলে আসবে, ইজিক্যাল টু m2v2। এম এর মান জানিস কিন্তু v2 এর মান জানিস না, সেখান থেকে প্রত্যেকটা টার্ম পুট করে আমি সেক্ষেত্রে v2 এর মান পেয়েছি কত, 1 মিটার পার সেকেন্ড, সরি 1 মিটার পার সেকেন্ড। ওকে, এইবার আমাকে বলেছে যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ওটাকে আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। এইবারে এইটা দাদা কোত্থেকে পাবো, কি করে আমরা জানবো এটা কোত্থেকে, ঠিক আছে। দেখ ফর্মুলা কোথায় আছে আমি বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে তোদের এই যে নিউটনস লস অফ কলিশন অফ ইলাস্টিক বডিজ, এর ফর্মুলা হচ্ছে এইটা, যে v2 মাইনাস v1 ইজ ইকাল টু e1 মাইনাস e2। এইখানে এই ইটা হচ্ছে যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, না কি হচ্ছে একটু বলে দিয়ে দেখ। when two moving bodies collide with each other their velocities of আচ্ছা একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে যে দুটো বল আছে, দেখ একটা হচ্ছে দেখ দুটো যে বল আছে ওদের আফটার কলিশনের পর ওইটা কিন্তু সমানুপাতিকে থাকবে, ঠিক আছে।
কিন্তু এই সমানুপাতিক টার্মটা তোলার জন্য আমাদের কি একটা কনস্ট্যান্ট টার্ম আছে, সেই কনস্ট্যান্ট টার্মটাই হচ্ছে ই, সেটাই কিন্তু আমাদের বলেছে। ওকে, আর এই ই এর ভ্যালুটাই হচ্ছে আমাকে কিন্তু বের করতে বলেছে। ওকে, তাহলে চলে ফর্মুলা অনুযায়ী কি আমরা জানি, এখানে ই ইজিক্যাল, আমরা যে কলিশন অফ ইলাস্টিক বডিজ থেকে জানি যে ভি টু মাইনাস ভি ওয়ান ইজিক্যাল টু ই ওয়ান মাইনাস ই টু। সেখান থেকে দেখ আমার এই ভি টু ভি ওয়ান আর ইউ ওয়ান আর ইউ টু এর ভ্যালু আমরা জানি, বাট ই এর ভ্যালু কি আমরা জানি না। সেখান থেকে কিন্তু আমরা ইজিলি ই এর ভ্যালুটা কিন্তু বের করে নিয়েছি, ই ইজিক্যাল টু 0.5, এটি হচ্ছে আমার অ্যান্সার। তোদের দিলেই বেসিক্যালি এই অঙ্কটাই দেয়, কারণ তত কোনো ইয়ারে এটা আসে নাই, মানে খুব আগে আগে এই কোশ্চেনগুলো আসতো, এখন আর খুব এগুলো আসে না। যদি দেয় তাহলে এখান থেকে কিন্তু দিতে পারে। ওকে, এটা ক্লিয়ার হয়েছে, তাহলে আমি নেক্সট পার্টটা যাবো। এটা ক্লিয়ার হয়েছে যারা ক্লাসে আছিস? ঠিক আছে, তো নেক্সট পার্টটাই চলে। নেক্সট পার্ট যেটা তোদের আছে, মোশন অ্যালং এ সার্কুলার পাথ। এই যে মোশন অ্যালং এ সার্কুলার পাথ, এটা কি না সেই তোরা পড়েছিলি মনে করে দেখ ফার্স্ট সেমিস্টারে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স, সেইটাই সেই সেম জিনিস তোদের কিন্তু আবার আসতে চলেছে। হ্যাঁ, ওখানে যেমন তোদের ওই সূত্রগুলো যেন প্রমাণ করতে ছিল, এখানে ওসব কিছু আসবে না। সংজ্ঞা আর দুটো ম্যাথ, সেগুলি আসবে, দেখে নে। সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন, এই সংজ্ঞাটা যেগুলো সংজ্ঞাগুলো বলছি ওগুলো একটু দাগ দিয়ে রাখিস, কারণ ওগুলোতে বেশিরভাগ আসে। সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্টিপিটাল ফোর্স, সেন্টিফিউগাল ফোর্স, মানে হচ্ছে একটা হচ্ছে কেন্দ্রাভিমুখী, একটা হচ্ছে অপকেন্দ্রাভিমুখী। আমার হচ্ছে দুটো পর, একটা হচ্ছে যদি কোনো একটা বস্তুকে তুই একটা দড়ি দিয়ে বাঁধিস এবং অপর প্রান্তটা হচ্ছে যে হাত দিয়ে ধরে ঘোরাস, তাহলে মনে করবি যে একটা বল তোর কেন্দ্রাভিমুখী আসছে, আর একটা বল হচ্ছে তোর অপকেন্দ্রাভিমুখী আসছে। মানে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে চাঁদের তুই তোরা গতিশীল মানে ঘুরছে, ওটাকে যদি তোরা ঘুরতে যাস, তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসবে যদি দেখ। আচ্ছা তোরা আমাকে বল, এই যে পৃথিবী ঘুরছে, পৃথিবীর সাপেক্ষে দেখ আমার চাঁদ ঘুরছে, এটা আর্থ, এটা হচ্ছে মুন। তাহলে পৃথিবীর সাপেক্ষে যখন চাঁদ আমার ঘুরছে, এইটা আমার কেন্দ্রাভিমুখী হবে না অপকেন্দ্রাভিমুখী হবে বল? আমি বাংলাতে বলছি এটা, একটু ভেবে বল। দেখ যখন ওটা ঘুরছে, আমার চাঁদ যখন পৃথিবীর চারিদিকে চাইবে, ও তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখ, একে তো আকর্ষণ করছে, ও কি করছে আস্তে আস্তে সার্কে, এই যে চাঁদ পৃথিবী আছে ওর কিন্তু সেন্ট্রালে এসে আমার পড়ার চেষ্টা করবে। আরে তুই চাঁদ আর পৃথিবী কেন, তুই এখানে একটা নিউক্লিয়াস নিয়ে নে এবং একটা ইলেকট্রন নিয়ে নে। আমার কি হয়, এই যে নিউক্লিয়াসটা যে পজিটিভ আয়নগুলো আছে, এখানে যে আমার ইলেকট্রনগুলো আছে, যে ইলেকট্রন কি হয় আমার নিউক্লিয়াসের চারিদিকে তো পরিভ্রমণ করে। আর এই আমরা কি জানি যে নেগেটিভ অলওয়েজ পজিটিভ দিকে অ্যাট্রাক্ট হয়, তাহলে কি এই যে নেগেটিভটা একসময় কিন্তু কিন্তু কি হয় যে এই পজিটিভের দিকে কিন্তু আসতে পড়ে। তাহলে সেক্ষেত্রে আবার কেন্দ্রাভিমুখী অপকেন্দ্র আমি বলতে পারি, বাট এখান থেকে আমার এই এই যে পজিটিভ আর নেগেটিভের ক্ষেত্রে একটু কেসটা আলাদা হয়। কারণ যখনই আমার ইলেকট্রনটা পড়ে নিউট্রনের দিকে আসতে চায়, এই পজিটিভটার সঙ্গে সঙ্গে আমার নিউট্রনে চলে যায়, এবং নিউট্রনটা আমার সেক্ষেত্রে পজিটিভে কিন্তু চেঞ্জ হয়, এটা কিন্তু ভ্যারিজ করে। জাস্ট আমাদের কিন্তু এই কটাই লাগে যে সংজ্ঞাগুলো দেখে রাখিস, আর বেসিক্যালি অঙ্কগুলোতে চলে, অঙ্কগুলোতে কী লাগে দেখ। এ বডি অফ মাস 5 কেজি ইজ মুভিং ইন এ সার্কুলার অফ সার্কেল ইন এ সার্কেল অফ রেডিয়াস 1.5 meter with an angular velocity of 2 rad per second. Find the centrifugal force. আর সেন্ট্রিফিউগাল ফোর্স আমার ফর্মুলা কি জানি না, সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা হচ্ছে এপি ইজিক্যাল টু এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখ আমার এম বলে দিয়েছে, আর বলে দিয়েছে, ওমেগা বলে দিয়েছে, প্রত্যেকটার মান বলেছে, তো মানগুলো বসে দেবো। এম এর ভ্যালু কত 5, ওমেগা ভ্যালু কত 2, তাহলে 2 তার হোল স্কোয়ার ইন্টু আর কত বলে দিয়েছে, আর বলে দিয়েছে আমার 1.5। ক্যালকুলেট কর টোটালটা, ক্যালকুলেট যদি তোরা করে যাস তাহলে এটা তোর প্রায় আসে তোর কত, এখানে 5 × 4 × 15/10, এখানে কত আসছে 2, এখানে হচ্ছে 30 নিউটন হচ্ছে তোর আসছে, এ ফিজিক্যাল 30 নিউটন। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্স। নেক্সট অঙ্ক চলে, এ স্টোন অফ মাস 1 kg ইজ রিভলভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস 1 মিটার। দেখ আর এর ভ্যালু কত বলেছে 1 মিটার, উইথ এ লিনিয়ার ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড, ভি এর ভ্যালু বলেছে 10 মিটার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেন্ট্রিফিউগাল ফোর্স? সেন্ট্রিফিউগাল ফোর্সের একটু ফিউগাল ফোর্স অ্যাক্টিং দ্য স্টোন। এই ক্ষেত্রে ফর্মুলাটা আমরা কি জানি না, এই ক্ষেত্রে দেখ ফর্মুলা হচ্ছে আমার এ ফিজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। দেখ প্রত্যেকের মান জানিস, এম এর ভ্যালু কত বলে দিচ্ছে 1, আর এর ভ্যালু কত বলেছে ওটা বলে দিচ্ছে আমার, এখানে কত বলে দিয়েছে
10, আর এর ভ্যালু বলেছে 10, আর ভি এর ভ্যালু কত বলে দিয়েছে, সরি আর এর ভ্যালু তো 1 বলে দিয়েছে রে, আর এর ভ্যালু 1 বলে দিয়েছে, আর ভি এর ভ্যালু কত বলেছে 10। প্রত্যেকটা ভ্যালু জানি 10 স্কোয়ার, তাহলে এখানে আমার এফ এর ভ্যালু হচ্ছে কত 100 নিউটন। ওকে, এই ছোটোখাটো কটা অঙ্ক আছে এগুলোই তোদের আসে, এবং এগুলো তোদের বেশিরভাগটাই তোদের কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নে। এই তিনটে টাইপেরই তোদের জেনারেলি আসে। বলেছে দেখ, এ বল অফ মাস 0.25 কেজি ইজ attracted to the end of a 2 meter long string. The string will break if tension in the string is more than 25 newton. What is the maximum angular velocity at which the ball can be rotated? আমাকে এই যে ওমেগার মানটা আমাকে কত বের করতে বলেছে। এম এর ভ্যালু কত আছে, না এম এর ভ্যালু আছে আমার 0.25 এত কেজি আমাকে বলে দিয়েছে, ভালো কথা। রেডিয়াস বলে দিচ্ছে কত, আর এর ভ্যালু আমাকে কত বলেছে, না 2 মিটার লং বলে দিয়েছে স্ট্রিং, ঠিক আছে। এফ এর ভ্যালু কত বলে দিয়েছে, এফ এর ভ্যালু আমাকে 25 নিউটন বলে দিয়েছে, আর আমাকে চেয়েছে ডাব্লু মানটা চেয়েছে। ওকে, আরে বাবা ডাব্লু মানটা আমরা কীভাবে বের করবো, না আমরা ফর্মুলা জানি এপি ইজ ইকাল টু এম ওমেগা স্কোয়ার, আর এখান থেকে ওমেগা কী করে বের করবো রে, ওমেগা ইজ ইকাল টু কী হবে, না ওমেগা ইজ ইকাল টু আমার হবে এফ ডিভাইডেড বাই এম ইন্টু আর, তাই তো, এফ ডিভাইডেড বাই এম ইন্টু আর। তাহলে সেই ক্ষেত্রে আমার এই ওমেগা স্কোয়ার, তাহলে স্কোয়ারটার দিকে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে দেখ এখানে কি হচ্ছে 0.25 ইন্টু 2, 0.5 ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু এফ বাই 0.5 করে কত আসছে 50, তাহলে 50 স্কোয়ারটা যদি দিকে নিয়ে চলে আসে তাহলে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট আন্ডার 50, ওখান থেকে দেখ ওমেগা ভ্যালু এসছে আমার 7.07 র্যাড পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তোদের এই মোশন অ্যালং সার্কুলার পাথ, এখান থেকে এই সেন্টিমিটার আর সেন্ট্রিফিউগাল ফোর্সের থেকে তোদের এই কটা অঙ্ক তোদের এমসিকিউতে বা এমনি তোদের ওই বড় কোশ্চেনে পার্টে পার্টে কিন্তু আসতে পারে। ওকে, বল এটা বুঝতে পারলি এই অঙ্কটা, ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার, যারা ক্লাসে আছিস? ঠিক আছে, দেখ নেক্সট তোদের আর লাস্ট পার্ট যেটা পড়ে আছে আমাদের গ্রুপ সিতে, তো সিলেবাস অনুযায়ী যে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার নাম্বার 30, এবং এই ওয়ার্ক পাওয়ার এনার্জিতেই তোদের লাস্ট আছে এই যে গ্রুপ সিতে, দেখে নে। এই ওয়ার্ক পাওয়ার এনার্জিতে তোদের জেনারেলি তোদের জাস্ট থিওরিগুলো আসে, আপাতত ম্যাথগুলো আসে না, যদি বলিস করাতে আমি পরে কিন্তু করে দেবো। ওকে, দেখ আমাদের যে ওয়ার্ক পার এনার্জি ফার্স্ট সেমিস্টারে তোরা যেটা পড়েছিলিস পুরো সেম পরিমাণ আছে, ঠিক আছে। দেখ ফার্স্টেই তোদের আসবে ওয়ার্ক, ওয়ার্ক কাকে বলে, ঠিক আছে। কি বলছে, হোয়েন এভার এ ফোর্স অ্যাক্টস অন এ বডি অ্যান্ড দ্য বডি আন্ডারগোস সাম ডিসপ্লেসমেন্ট দেন ওয়ার্ক ইজ সেড টু বি ডান। ওকে, যখন আমার একটা বডির মধ্যে কিছুটা পরিমাণ কার্য হচ্ছে এবং সেটা কিছু আমার ডিসপ্লেসমেন্ট ঘটেছে, তাহলেই তখন আমরা বলবো সেই বস্তুটার ওপর কিন্তু কার্য আমার ঘটে আছে। ওকে, তাহলে ওয়ার্ক ইজ দ্য ওয়ার্ক ডান বাই ফোর্স পি ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, আমরা সেটা বলতে পারি, এটা হচ্ছে ওয়ার্ক। আর এই কিছু ইউনিট আছে, ইউনিট অফ ওয়ার্ক কি দেখ, আমার হচ্ছে দুটো ইউনিট আছে, একটা হচ্ছে নিউটন মিটার আর একটা হচ্ছে কিলোনিউটন মিটার। দেখ 1 নিউটন মিটার কাকে বলে, আর এই 1 কিলো মিটার কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বারবার আসে। দেখ, it is the work done by a force of 1 newton when it displays on the body through 1 meter, তখন আমরা ওটাকে বলবো, যখন ঘটবে এটাকে আমরা বলবো 1 জুল পরিমাণ কার্য ঘটেছে, তাহলে ইট ইজ কল্ড জুল, এটাকে আমরা বলে পারি যে দ্বারা লিখতে পারি, তাহলে কি 1 জুল বা 1 নিউটন মিটার কখন বলবো, না ইট ইজ দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স অফ 1 নিউটন হুইন ইট ডিসপ্লেস অন দ্য বডি থ্রু 1 মিটার। ওকে, 1 জুল সমান কত, 1 নিউটন মিটার, আর 1 কিলো নিউটন মিটার কি বলে দিয়েছে, 1 কিলো নিউটন মিটার, বা এটাকে তোরা বলতে পারিস 1 কিলো জুল কাকে বলে একটু দেখে নে। ইট ইজ দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স অফ 1 কিলো নিউটন হোয়েন ইট ইজ ডিসপ্লেস দ্য বডি থ্রু 1 মিটার। ওকে, আর এই 1 কিলো জুল সমান কি আমরা লিখতে পারি, না 1 কিলো নিউটন মিটার। আর কিলো নিউটনটাকে এবার নিউটনে যদি নিতে আসে তাহলে অবশ্যই সেখানে হাজার দিয়ে আবার গুণ হয়ে যাবে, আর কিন্তু এখানে মিটার আছে, মিটার থেকে যদি আবার মিলিমিটার নিতে যাস বা নিউটন মিলিমিটারে আকার লিখতে যাস তাহলে সেক্ষেত্রে কিন্তু 10⁶ দিয়ে গুণ হবে। ওকে, এই কটা জিনিস কিন্তু তোরা একটু মাথা রাখিস। ওকে, নেক্সট তোরা চলে আয় পাওয়ারে।
এখানে অঙ্কগুলো লাগে না, যদি তোরা পড়িস পরীক্ষা এসে তাহলে করে দেবো, ঠিক আছে। পাওয়ার, পাওয়ার কাকে বলে? দ্য পাওয়ার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক বা রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক হচ্ছে আমার পাওয়ার। ইউনিট কি, ইউনিট অফ পাওয়ার কি না, দেখো ওয়াট বা ডাব্লিউ দিয়ে আমরা ডিনোট করি, আর হুইচ ইজ ইকুয়াল টু 1 নিউটন পার সেকেন্ড অর 1 জুল পার সেকেন্ড। আর আরেকটা আমার ইউনিট আছে, সেটা হচ্ছে কিলোওয়াট, ওকে। আর একটা হচ্ছে এই কিলোওয়াট, যেটা হচ্ছে আমার 10⁻³ ওয়াটের সমান। আর একটা হচ্ছে কি, আর একটা যদি বিঘার বলতে চাস এর থেকে বড় কি হচ্ছে মেগাওয়াট। এটা হচ্ছে আমার কত সমান হচ্ছে না 10⁻⁶ ওয়াটের সমান, ওকে। এইগুলো তোদের পাওয়ারের ক্ষেত্রে আসে, এই ইঞ্জিন পাওয়ার বা ব্রেক পাওয়ার জেনারেলি তোদের ক্ষেত্রে বা তোদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু আসে না। নেক্সট তোরা চলে হয়েছে এনার্জিতে। নেক্সট কোথায় চলে আসবি না, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে এনার্জি। এনার্জি কি, ওকে, এক সেকেন্ড দ্বারা। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে এনার্জিতে। এগুলো তোদের জেনারেলি তোদের পরীক্ষার ক্ষেত্রে আসে না, এই যে ডায়াগ্রাম বা এই যে অঙ্কগুলো দেখিস এগুলো তোদের আসে না, তোদের ওয়ার্ক পার এনার্জিতে শুধু থিওরি আসে। আর যদি দেখিস যে কোথাও কোশ্চেনে এসছে পরীক্ষার কোশ্চেনে, তাহলে আমাকে বলিস, আমি কিন্তু করে দেবো, ওকে। নেক্সট তোরা চলে আসবি হচ্ছে এনার্জি। এ দেখ এনার্জি, এনার্জি কি না, দ্য এনার্জি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ ডুইং টু ডু ওয়ার্ক, মানে কার্য করার সামর্থ্যকে আমরা বলি এনার্জি, ওকে। বেসিক্যালি যেহেতু বলতে চাস। আর it exists in many form: মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, হিট, লাইট, এক্সেট্রা। অনেকগুলো এনার্জি আমাদের আছে। ইউনিটটা কি, ইউনিটটা আমাদের একটু জেনারেলি জানতে হয়। দেখ উই হ্যাভ, এখানে ইউনিটটা তো যদি বলতে পারি যে ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক, আমরা যেটা পড়লাম যে এনার্জির ক্ষেত্রে। এবার দেখ এনার্জি অফ এ বডি ইজ মেজার্ড বাই দ্য ওয়ার্ক ইট ক্যান ডু, দেয়ারফর দ্য ইউনিটস অফ এনার্জি উইল বি সেম অ্যাজ দোজ অফ দ্য ওয়ার্ক, মানে ওয়ার্কের যে ইউনিটটা আছে সেটা কিন্তু আমরা এনার্জির ক্ষেত্রে চলে আসবো। এবার দেখ মেকানিক্যাল এনার্জি কি আছে না, মেকানিক্যাল এনার্জিটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জিটা যে কি কিছু এক্সাম্পল বা এই পোটেনশিয়াল এনার্জি কি, এটা তোদের আসতে পারে না, ইট ইজ দ্য এনার্জি প্রসেস বাই এ বডি অফ ফর ডুইং ওয়ার্ক বাই ভার্চু ইটস পজিশন। এক্সাম্পল কি আছে, এক্সাম্পল দেখে বডি রেজ টু ডু সাম হাইট অ্যাবাউট দ্য গ্রাউন্ড লেভেল প্রসেস সাম পোটেনশিয়াল এনার্জি বিকজ ইট ক্যান ডু দ্য সেম ওয়ার্ক বাই ফলিং দ্য আর্থ সারফেস। খানিকটা একটা সারফেস থেকে একটা উঁচুতে একটা বল রেখেছিস, যদি শূন্য মাধ্যম থেকে ছাড়িস তাহলে সেক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু এখানে জেনারেট করবে। আরও কিছু এখানে এক্সাম্পল আছে, এগুলো একটু দেখে নিস। বাট তোদের এই জেনারেলি যদি ওয়ার্ক পার এনার্জি থেকে ওয়ার্ক কি এদের সংজ্ঞাটা এবং এই 1 কিলোনিউটন মিটার 1 নিউটন মিটার এদের যে ডেফিনেশনটা পাওয়ার এনার্জি, এই যে ছোটো ছোটো কয়েকটা তোদের 2 থেকে 3 নাম্বার আসতে পারে, ঠিক আছে। এগুলি তোদের মানে এই যে পার্টটা বললাম এইগুলি হচ্ছে তোদের টোটাল গ্রুপ সিতে আছে। এই গ্রুপ সি থেকে তোদের বেশিরভাগই থিওরি এবং শর্ট কোশ্চেন আসে। ম্যাথ আগের যে কটা দেখালাম সেগুলি আছে, ওয়ার্ক পার এনার্জি থেকে সাধারণত আসে না, যদি আসে আমাকে বলিস আমি করে দেবো, ওকে।